ত্রিপুরা বাজেট অধিবেশন 21 মার্চ শুরু হচ্ছে। এই নিয়েও মন্ত্রিসভার সদস্যের সাথে অলরেডি মাননীয় অর্থমন্ত্রী বৈঠক সেরে নিয়েছে। বিভিন্ন মন্ত্রিসভার সদস্য বা বিভিন্ন দপ্তরে যে প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি যে আছে ওনাদের দপ্তরের রিকোয়ারমেন্ট বা সরকারের বর্তমানে কী নতুন সিদ্ধান্ত নেওয়া দরকার সে বিষয়ে অলরেডি বৈঠক হয়ে নিয়েছে। মাননীয় অর্থমন্ত্রী সে বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে ত্রিপুরা বাজেট অধিবেশনে এবার কী থাকছে। আমাদের সবচেয়ে বেশি যেটা নজর থাকবে, নতুন চাকরি, ডিএ, নিয়মিতকরণ, ফিক্সড পে নিয়মিতকরণ, অষ্টম বেতন কমিশনে আলোচনা এবং কর্মসংস্থানের পথ সৃষ্টি করা, আর পুরাতন যে চাকরি প্রসেসগুলি আছে সেগুলি শেষ করা, সেটি আমাদের সবচেয়ে বেশি নজর থাকবে। মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মাননীয় অর্থমন্ত্রীর সাথে বৈঠক সেরে নিয়েছে। বিভিন্ন দপ্তরে যে সচিবরা আছে তারা মাননীয় অর্থমন্ত্রীর সাথে বৈঠক করছে, সেই বৈঠকে সেরে নিয়েছে। মাননীয় অর্থমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা মাননীয় অর্থমন্ত্রীর সাথে বৈঠক সেরে নিয়েছে। শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় মাননীয় মন্ত্রী এবং আইপিএফটি একমাত্র বিধায়ক, উনিও সেই বৈঠকটা সেরে নিয়েছে। মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় উনিও গতকাল মাননীয় অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেছে। রাজ্য বাজেটে বা ওনার দপ্তরে কী নতুন জিনিস আছে বা ওনার দপ্তরে কী নতুন রিক্রুটমেন্ট লাগবে, ওনার দপ্তরে কী ধরনের খরচ হতে পারে সে বিষয়ে উনি বৈঠক সেরে নিয়েছে। মাননীয় মন্ত্রী সুধাংশু দাস উনিও রাজ্য সরকারের মন্ত্রিসভার সদস্যর সাথে বৈঠকটা সেরে নিয়েছে। মাননীয় অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেছে এবং এ বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে আপকামিং বাজেটে সেই দপ্তরের জন্য কী থাকছে। প্রত্যেকটা দপ্তর ওয়াইজ বাজেট তৈরি হয়, প্রত্যেকটা দপ্তরের বাজেটে আলাদা রিকোয়ারমেন্ট থাকে। যেমন নতুন চাকরি দিলে খরচ হবে, নতুন ডেভেলপমেন্ট করলে খরচ হবে, নতুন সেই দপ্তরের কর্মচারী খাতে যদি অনিয়মিত কর্মচারী খাতে বা ফিক্সড পে বা নিয়মিত কর্মচারী খাতে নতুন কোনো বেতন বৃদ্ধি বা অন্যান্য কিছু আছে কি না রিকোয়ারমেন্ট সে বিষয়ে খরচ বাড়বে। তাই প্রত্যেকটা দপ্তরের মন্ত্রী চাইছে নিজের দপ্তরের যে অভাবগুলো আছে, বঞ্চনাগুলো আছে সেই দূরীকরণে অর্থমন্ত্রীকে বলা এবং অর্থমন্ত্রীর সাথে সেই দূরীকরণে একটা সঠিক পদক্ষেপ নেই এবং অর্থমন্ত্রী সেই বিষয়ে নিজের বক্তব্য বা নিজের যে মুখের ভাষা সেটা প্রকাশ করেছে। উনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও বলেছে যে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা সাথে আপকামিং বাজেট অধিবেশন নিয়ে কথা হয়েছে। ওই দপ্তরে কী নতুন রিকোয়ারমেন্ট আছে সেগুলি বিষয়ে আলোচনা হয়েছে এবং উনি সবগুলা দপ্তরের মন্ত্রীদের সাথে যে কথা বলেছে উনি একটু পজিটিভতে আছে। সবার যে ন্যূনতম যে চাহিদাগুলো আছে দপ্তরের মানুষের উন্নতিতে, ত্রিপুরা ডেভেলপমেন্টে সেই চাহিদা পূরণে উনি যথাযোগ্য ভালো একটা মর্যাদা, ভালো একটা স্টেপ নেবে। এটা মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য। বাজেটের মেইন কর্তাধর্তা থাকে মাননীয় অর্থমন্ত্রী, ওনার হাত ধরেই বাজেটটা পুরো অর্থ দপ্তরটা সঞ্চালিত হয়। বাজেটের দুইটা পার্ট থাকে, একটা হলো ইনকাম পার্ট, একটা হলো এক্সপেন্ডিচার পার্ট। ত্রিপুরা ইনকাম পার্টে জিএসটির যে সিজিএসটির টাকাটা পুরো ত্রিপুরা ইনকাম পার্টে আসে, আর কিছু এক্সাইজ পেট্রোল বা কিছু রেশনিংয়ের উপর কিছু এক্সাইজ ডিউটি সেটা পার্টে আসে। আর কেন্দ্রীয় সরকারে করে যে একটা পার্সেন্টেজ পাই, যেরকম আমরা ইনকাম ট্যাক্স প্রদান করলে কিন্তু ত্রিপুরা সরকার পাই না, সেটা সেন্ট্রালে চলে যায়। তারপর বিভিন্ন যেমন গাড়ি বা ইন্স্যুরেন্সের উপর একটা ট্যাক্স বিষয় আছে, বা গাড়ি পলিউশন চেকের উপর বা আমাদের গাড়িগুলোর উপর যে আরটিও এটার উপর একটা ট্যাক্সের বিষয় আছে। এটি নিজস্ব ইনকাম, পুলিশ দপ্তর নিজস্ব ইনকাম বা টিসিসিএলের মতো ইলেকট্রিক দপ্তর যে রাজস্ব আদায় করে বা টিএনজিসিএল রাজস্ব আদায় করে, ত্রিপুরা ব্যাঙ্কগুলো যে রাজস্ব আদায় করে সেই তারগুলোর উপর একটা শেয়ার রাজ্য সরকার পায়। গুড় মিলিয়ে এগুলা বা নিজের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট সেগুলো নিয়ে একটা বাজেটে ইনকামের একটা আলাদা পার্ট থাকে এবং এক্সপেন্ডিচার আলাদা পার্ট থাকে। সবসময় কিন্তু আমরা পরিবারে চিন্তা করি, পরিবারে আমরা সবসময় ইনকামটা আগে দেখি, মান্থলি আমরা ইনকামটা কত হচ্ছে বা ডেইলি আমরা ইনকামটা কত হচ্ছে, এরপরে আমরা এক্সপেন্ডিচারটা করি, কারণ ওই ইনকামের সাথে যাতে এক্সপেন্ডিচারে ঠিকঠাক থাকে, যাতে আমাদের দেনার পানা না থাকে। আর রাজ্য সরকার বা সেন্ট্রালের বাজেটের সিস্টেম কি, আগে এক্সপেন্ডিচারটা নির্ধারণ করা, কর্মচারী বেতন খাতে, নতুন চাকরি দিলে চাকরি খাতে, যদি এবছর ডিএ দিতে হয় ডিএ খাতে, বা অনিয়মিত ফিক্সড নিয়মিতকরণ করলে সেই নিয়মিত খাতে, নতুন রাস্তাঘাট নতুন উন্নয়ন হলে সে উন্নয়ন খাতে, ট্যুরিজম খাতে কত খরচ হবে সেই খরচটাকে রাজ্য সরকার বের করে বা আমাদের সেন্ট্রাল সরকার বের করে, সেন্ট্রাল অথরিটি তো বাজেট কমপ্লিট হয়ে গেছে, সে খরচটা বের করে দেখে কত খরচ হচ্ছে, এরপরে দেখবে যে এর আন্ডারে এই খরচ তো হয়ে যাচ্ছে একটা সাইড, এটা আমাদের খরচ এক্সপেন্ডিচার সাইড। এরপর দেখা হবে ইনকাম সাইডে আর কি ইনকাম হতে পারে, ইনকামগুলি সব গাল নেওয়া হলো। এরপর যদি তার ভিতরে কোনো ব্যবধান থাকে, যে ইনকাম এক্সপেন্ডিচারে ব্যবধান থাকে, তখন রাজ্য সরকার সেটা লোনের মাধ্যমে শেষ করে। এটা হলো মেইন
টপিক বাজেটে, সেখানে ফিসকাল ডিপোজিট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে বাজেটে, চাকরি টেকনিক্যাল ম্যাটার্স সেগুলো বিষয়ে আমরা আসছি না। এখানে বাজেট অধিবেশন আমরা দেখেছি গত 5 বছরে প্রায় 32,000 কোটির মতো টাকার মতো বাজেটে অব্যয়িত রয়ে গেছে, যে টাকা দিয়ে কর্মচারীর বেতন, নতুন চাকরি, পেনশনের সুযোগ সুবিধা অনেক কিছু দেওয়া যেত, কিন্তু রাজ্য সরকার সেই টাকাটি খরচ করতে পারেনি। যাক, সেটা একটা মেইন রিজন থাকতে পারে, রাজ্য সরকার একটা সিদ্ধান্ত বা একটা ভুল থাকতে পারে যেখানে সে খরচ করতে সেটা পারেনি। এবারে বাজেটও সেই পরিমাণ টাকা বরাদ্দ করা হবে, এবারে বাজেটও হয়তো কিছু টাকা থেকে যাবে যেটা খরচ করতে পারবে না রাজ্য সরকার। তাই রাজ্য সরকারের কাছে আমাদের একটা দাবি, বা রাজ্য সরকার বর্তমান সময়ে বা এই বছরের বাজেট বিষয়ে একটা অনেকটা পজিটিভ ওয়েতে আমরা আলোচনা বা পজিটিভ ওয়েতে আলোচনিত হবে, সেটা আমরা জানি। বাজেটে অনেকগুলো বিষয় আলোচিত থাকবে ত্রিপুরা বিরোধী দল থেকে, যেমন এসটিজিটি ইস্যুটা, ফিক্সড পে ইস্যুটা থাকবে, তারপর অনিয়মিত নিয়মিতকরণের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো বিষয়ে কোশ্চেন থাকবে। তাছাড়া অনিয়মিত কর্মচারী মঞ্চ এই বিষয়ে একটা তারা ডেপুটেশনে দিচ্ছে, এসটিজিতে ডেপুটেশন দিচ্ছে, ফায়ার সার্ভিস, জেল পুলিশের দ্বারা ডেপুটেশন দিচ্ছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল দ্বারা কিছুদিন পর ডেপুটেশন দিচ্ছে, স্পেশাল এক্সিকিউটিভ ডেপুটেশন দিচ্ছে। মানে বিধানসভা অধিবেশনের আগে বা আমাদের বাজেট অধিবেশনের আগে বেশ কিছু দপ্তরের বেশ কিছু দপ্তরের চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনরা, ত্রিপুরা সরকারের বেশ কিছু দপ্তরের কর্মচারীরা কিন্তু ডেপুটেশন বা সবাই মিলিত আন্দোলন একত্রিত হচ্ছে, যাতে বাজেট অধিবেশনে তাদের যে ন্যায্য পাওনা সেটাকে যাতে ইনক্লুড করা যায়, সেটাকে যাতে এন্ট্রি করানো যায়, সেই বিষয়ে যাতে একটু পজিটিভ ওয়েতে গভর্নমেন্ট চিন্তা করে। এবং সরকারের কাছে এটা একটা গোল্ডেন অপরচুনিটি এবারের বাজেটে যদি সরকার চায়, ত্রিপুরা ইতিহাসে লেখা থাকবে 2025-26 অর্থ বছরের জন্য যে বাজেটটা পেশ করেছে, এবং মাননীয় অর্থমন্ত্রীর নাম ত্রিপুরা ইতিহাসে লেখা থাকবে, উনি একটা জনকল্যাণমুখী বাজেট পেশ করেছে। কারণ 2025-26 অর্থ বছরে যদি কিছু নতুন চাকরি দেওয়া হয়, তো চাকরির বেতনটা ত্রিপুরা সরকার প্রোভাইড করলে সেটা ষোড়শ তথ্য কমিশন, অর্থাৎ এখন তো পঞ্চদশ তথ্য কমিশন চলছে, যার মেয়াদ ফের মার্চ 2026 শেষ হয়ে যাবে, এপ্রিল থেকে ষোড়শ তথ্য কমিশন শুরু হয়ে যাবে। এই যে বর্তমান সময়ে যদি নতুন চাকরি প্রোভাইড করা হয়, যে চাকরির বিজ্ঞাপনগুলি দেওয়া হয়েছে সেগুলির প্রসেস যদি কমপ্লিট করা হয়, তাহলে বেতন খাতে একটু বেশি টাকা খরচ হবে, সেগুলি কিন্তু ষোড়শ তথ্য কমিশন চলে যাবে। অর্থাৎ নেক্সট ইয়ার থেকে কিন্তু সেই পরিমাণ টাকা কিন্তু বেশি সরকার থেকে, কেন্দ্র থেকে আসবে। যদি এই বছর সেই পরিমাণ চাকরি না দেওয়া হয়, সেই মূলক বেতন ভাতা যদি সেই পরিমাণ খরচ না করা হয়, আগামী বছর ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ টাকা কিন্তু আসবে না। তাহলে ত্রিপুরা সরকারের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি এই বছর ম্যাক্সিমাম চাকরিগুলি দেওয়ার, যেমন স্পেশাল এক্সিকিউটিভ চাকরিগুলো, পুলিশ কনস্টেবল চাকরিগুলো, স্বাস্থ্য দপ্তরের চাকরিগুলো, জিআইবিটি 2 বা পুলিশ কমিশন 16 জন, তারপর আমাদের এসআই নিয়োগ, ফরেস্ট গার্ড নিয়োগ, মানে যেই সিদ্ধান্তগুলি মন্ত্রিসভায় নেওয়া হয়েছে বা যেই চাকরি প্রসেসগুলো চলছে, এই চাকরিগুলি ত্রিপুরা সরকার যদি এই বছর ভিত্তিতে দিয়ে দিতে পারে 31 অক্টোবর ভিত্তিতে, তাহলে ত্রিপুরা সরকারের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি, সেই পরিমাণ টাকা কিন্তু সেন্ট্রালতে আসবে। এবং সেন্ট্রাল সরকার বা ষোড়শ তথ্য কমিশন কিন্তু বসে আছে রাজ্য সরকারের অক্টোবর 31 ভিতর কী ধরনের খরচ করছে সে তার পরিলক্ষিত করবে, এরপর তার উপর ভিত্তি করে আগামী বছর থেকে টাকা দেবে। তাই এই বছরটা একটা গোল্ডেন অপরচুনিটি, আমরা বারবারই বলছি রাজ্য সরকারের কাছে। তাছাড়া আমাদের নতুন চাকরি ক্ষেত্রে আলোচনা করেছি আমরা। এবারে বাজেটে সরকারি কর্মচারী দিয়ে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, একটা লামসাম পরিমাণ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে বা চিন্তাভাবনা হচ্ছে বিভিন্ন মানে সেক্রেটারি লেভেলে বা সচিবালয় থেকে বা বিভিন্ন যে এমপ্লয়ি অ্যাসোসিয়েশনগুলো আছে তা থেকে যে আমরা খবর যেটা আমরা পরিলক্ষিত করছি, এটা লামসাম 5% মতো দিয়ে দিতে পারে। যদি 5% দিয়ে যথেষ্ট কম এবং পরিমাণটাও যথেষ্ট কম, কিন্তু বর্তমান সময়ে সেন্ট্রালে যে দিয়ে দিচ্ছে তার উপর ভিত্তি করে এর থেকে বেশি দিয়ে দেবে আমাদের মনে হচ্ছে না। বর্তমানে দিয়ে 23% ব্যবধান রয়ে গেছে, সেই ব্যবধান কিন্তু দিন দিন বাড়ছে, এটা 23 থেকে এটা 26-7 হয়ে যাবে। জাস্ট কিছুদিন সময়, আমাদের হোলির আগে আমার জানাই আছে সেন্ট্রাল গভর্নমেন্টে দিয়ে ডিক্লেয়ার করা হবে। তাই সেই পথে সবাই এগোচ্ছে, এবং এপ্রিল মাস থেকে অষ্টম বেতন কমিশন বসে আছে, সেই কমিটি অলরেডি গঠিত হয়ে যাচ্ছে। সেই বিষয়ে সরকার একটু চাপে থাকবে, সেই বিষয়ে সরকার একটু প্রেশার বা চাপে থেকে কিছু পার্সেন্ট দিয়ে দেবে, যদি পরিমাণটা অনেকটা কম। অনিয়মিত নিয়োগতন ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী আগেই বলে দিয়েছে, এটা বিগত সরকারের সময়ের একটা মানে স্ক্যাম, বিগত সরকার সেটা করেনি কেন, রাজ্য সরকার সেটা কেন করবে। নেক্সট যে মানে পূর্ববর্তী যে অধিবেশনটা হয়েছিল সেখানে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতন ব্যাপারে যে কোশ্চেন করে তুমি এরকম বক্তব্যই তুলে দেন, এসটিজিটি চাকরি বিষয়ে কোশ্চেন করে, এটা সুপ্রিম কোর্টে পদ দেখিয়ে দেওয়া হয়। বিভিন্ন দপ্তরের চাকরি প্রসেসগুলো কমপ্লিট করার বিষয়ে যখন মাননীয় বিধায়ক গোপাল রায় কোশ্চেন করে, তখন মন্ত্রিসভার সদস্যরা বলছে বা বিধায়করা বলছে সব টাইমে হবে, আনটাইমে হবে না। আর চাকরি আমরা দেব, চাকরি স্বচ্ছ পদ্ধতি দেব, যাতে চাকরি নিয়ে হাইকোর্টে 10,000 মতো কেস নয়, তাই একটু সময় লাগবে। আমরা যদিও আজকে প্রভাতে জানতে পেরেছি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরি মেরিট লিস্ট যেটা আউট হয়েছে সেটা বাতিল হয়ে গেছে, সেখানে সবচেয়ে বড় একটা দুর্নীতি, ত্রিপুরা
স্টেট ইউনিভার্সিটি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটির চাকরিতে প্রচুর দুর্নীতি গলদ, সেটাও আমরা দেখতে পেয়েছি। যদিও 10,323 অনেক বড় সংখ্যা, এত বড় সংখ্যা নয়, কিন্তু কিছু তো পরিমাণ তো দুর্নীতি বা কেলেঙ্কারি হচ্ছে, নাহলে পত্রপত্রিকায় বা বিভিন্ন বা হাইকোর্টের রায়ও তো মেরিট লিস্ট বাতিল করা কোশ্চেন আসতো না। যাই হোক, সরকার সেই ধরনের উত্তরই দিয়ে যাচ্ছে, কিন্তু সরকার চাইলে এবারে বাজেটে একটু পজিটিভ ওয়ে করতে পারে, বেতন ভাতা খাতে একটু বেশি বরাদ্দ রাখতে পারে, যাতে সরকারি কর্মচারীদের বেতন ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া যায়, নতুন চাকরি দেওয়া যায়, যাতে করে 31 অক্টোবর ভিতরে সমস্ত বঞ্চনা দূরীকরণ হয়ে যায়। এবং 31 অক্টোবর ভিতরে যদি সমস্ত বঞ্চনা রাজ্য সরকার দূরীকরণ করে দেয় সরকারি কর্মচারী বা বেকার চাকরি হচ্ছে ভাই বোনদের, তাহলে সেই টাকা অর্থ কমিশন আসবে এবং আগামী 5 বছর সেই বঞ্চনা থাকবে না। আমরা দেখেছি 1988 থেকে 93 জোট সরকারের অনেকটা কালো অধ্যায় আছে, কিন্তু সবচেয়ে ভালো অধ্যায় হলো মাননীয় মুখ্যমন্ত্রী সুধীর মজুমদার। উনিও একজন কর্মচারী ছিল, উনি একজন কর্মচারী হয়ে পরে একজন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে। উনার মন্ত্রিত্বকালে সেন্ট্রাল গভর্নমেন্ট আর ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের বেতন হুবহু ছিল, কিন্তু পরবর্তী সময়ে মাননীয় মন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে বিপ্লব কুমার দেব থেকে শুরু করে সেই বঞ্চনা কিন্তু রেখেই যাচ্ছে, সেই বঞ্চনা কিন্তু দূরীকরণ করছে না। তাই এবার মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে, ডক্টর মানিক শাহর কাছে একটা বিরাট বড় একটা অস্ত্র, বিরাট বড় একটা অপরচুনিটি, সরকারি কর্মচারীদের দুর্নীতি দূরীকরণ করে সেই সুধীর মজুমদারের মতো মুখ্যমন্ত্রীর পদে ওনার নাম লেখানো এবং নিজেকে গর্বান্বিত এবং নিজের নামটা স্বর্ণাক্ষরে লেখানো। কারণ আগামী 20-25 বছর পরেও যাতে কর্মচারী বা বেকার চাকরি উদ্দেশ্যে ভাই বোনরা বলতে পারে মাননীয় মন্ত্রী মানিক শাহ মহোদয় আমাদের জন্য একটা কিছু করেছে, যার জন্য আমাদের বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে, যার জন্য এত পরিমাণ বেকারদের চাকরি হয়েছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারও কিন্তু ত্রিপুরা রাজ্যের কর্মচারী ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কিন্তু ত্রিপুরা রাজ্যের কর্মচারী। সেই বিষয়ে সবাই পজিটিভ ওয়েতে চলছে। এখন দেখা যাক, আমাদের বাজেট অধিবেশন 21 মার্চ শুরু হচ্ছে। অলরেডি মন্ত্রিসভার সদস্যের সাথে মাননীয় অর্থমন্ত্রীর বৈঠক হয়ে গিয়েছে। মাননীয় অর্থমন্ত্রী সব বিষয়ে পজিটিভ আছে এবং সবগুলো দপ্তরের যে বঞ্চনা দূরকরণ ব্যাপারে উনি অনেকটা সঠিক পদক্ষেপ এগোচ্ছে। এখন দেখার বিষয়, দপ্তরের অধীনে যারা কর্মরত কর্মচারী যারা আছে, যারা ফিক্সড পেতে বা অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারী আছে, তাদের বিষয়ে কতকটা পজিটিভ ওয়েতে সরকার চিন্তাভাবনা করে। সব কিছুই দেখা যাবে 21 মার্চ থেকে, কারণ এবারে বাজেট অধিবেশন 5 থেকে 7 দিন হচ্ছে। বিএসসি মিটিং এখনো হয়নি, বিএসসি মিটিংয়ে সিদ্ধান্ত হবে কতদিন বাজেট অধিবেশন হচ্ছে, এবং এবারে বাজেট অধিবেশনের উপর নির্ভর করছে ত্রিপুরার বেকার চাকরি হচ্ছে ভাই বোন বা ত্রিপুরার কর্মচারীদের ভাগ্য। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।